ফ্যাশন এবং ব্যক্তিত্ব একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একজন ব্যক্তির পোশাকের মাধ্যমে তার ব্যক্তিত্ব, পছন্দ, জীবনধারা, রুচিবোধ সবকিছুই আমাদের সামনে ফুটে ওঠে। আর এই ব্যক্তির এই ব্যক্তিত্বের বিকাশকে যিনি তার সৃজনশীলতার মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলেন, তিনি হলেন একজন ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনিং একটা বলা যেতে পারে একটা সৃজনশীল ক্ষেত্র বা একটা আর্ট, যেখানে নতুন নতুন ট্রেন্ড করা হয় এবং বিভিন্ন পোশাক ডিজাইন থেকে শুরু করে বাজারজাত করা হয়। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। আর আজ আমরা স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, শ্রীদীপ পাল, ফ্যাশন ডিজাইনার। তোমাকে আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায় স্বাগত জানাই। তো শ্রীদীপ, তোমার কাছে প্রথমেই আমি জানবো যে তুমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কি করেছো বা বর্তমানে কি করছো? আমি বেসিক্যালি ফ্যাশন ডিজাইনিং নিয়ে এনআইএফটি কলকাতা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, ওখানে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করেছি। তো আমার কোর্সটার নাম ব্যাচেলার্স অফ ডিজাইনিং। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের আন্ডারে একটা কলেজ, গভর্নমেন্ট কলেজ ইন্ডিয়ার। তার 18টা শাখা আছে ইন্ডিয়াতে। তার মধ্যে কলকাতা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সেন্টার্স। তো সেখানে আমি এন্ট্রান্স দিই, আর তো সেখানে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার সুযোগ পাই। অ্যান্ড তো তারপরে ওখানে আমার এডমিশন হয় 2021-এ, আর আমি রিসেন্টলি গ্র্যাজুয়েট করেছি ফ্যাশন ডিজাইনিংয়ে ওখান থেকে। তার মাঝখানেও আমি অন্য অনেক ফ্যাশন ডিজাইনিংয়ের অনেক ফ্যাশন ডিজাইনিংয়ের শোতে, অনেক ফ্যাশন ডিজাইনিংয়ের অ্যাওয়ার্ড ফাংশন থেকে রান ওয়েস সব জায়গায় আমি অংশগ্রহণ করেছি। তো আমি জানবো যে এখন সবাই আমরা চাই যে বাচ্চাদের একটা থাকে যে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এই ধরনের স্বপ্ন থাকে। কিন্তু তুমি ফ্যাশন ডিজাইনিংটাকেই কেন বেছে নিলে? আমি জয় স্যারের কথা বলবো, জয়দীপ ভট্টাচার্য, যেখানে আগরতলার একজন আর্টিস্ট। তো তার কাছে আমি খুব ছোটবেলা থেকে পেন্টিং শিখছি। যখন আমার 2-3-4 বছর বয়স, তখন থেকে পেন্টিং আমার প্রথম ইনিশিয়ালি আমি কেরিয়ার হিসেবে করবো, সেটা আমার প্রথম পছন্দ ছিল। আর কারণ পেন্টিংয়ে আমার মনে হয়েছিল আমি মোটামুটি পেন্টিংটা ঠিকঠাক করেই করি। তো আমি ত্রিপুরা থেকে তার আগে অনেকবার পেন্টিংয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, নেপকো, চাইল্ড ওয়েলফেয়ার, সব জায়গায় আমার পেন্টিংয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। তো একদম ছোটবেলা থেকে, কারণ এগুলো তো ধরো নেপকো বা চাইল্ড ওয়েলফেয়ার যেগুলো বলে, সেগুলো তো একদম ছোট বয়সের অ্যাওয়ার্ড, ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড। তো সেই তখন থেকে যে তোমার এই যে ড্রয়িং এর প্রতি যে ভালোবাসাটা, এটা কি তোমার নিজের থেকে ছিল নাকি তোমার বাবা মারও কিছু একটা প্রভাব? ছোট থেকে ড্রয়িং করতাম নিজে থেকে। তো মা বাবা চেয়েছিল যে তার জন্যই আমাকে কোনো একটা প্রফেশনাল কোথাও দিলে হয়তো আমার পেন্টিং আমি আরো ভালো করতে পারি। তো তার জন্যই জয় স্যারের কাছে প্রথম দেওয়ার। তারপর আস্তে আস্তে পেন্টিংয়ে আমার আরো ঠিকঠাক করে আমি আরো হতে থাকি। তারপর যখন ক্লাস 10-এ উঠি, তখন আমার মনে হয় যে যদি পেন্টিং করতে হয় তাহলে ফ্যাশন ডিজাইনিংও করা যায়, বিকজ ওটা ডিজাইনিং, টেক্সটাইল ওরিয়েন্টেড বা ফ্যাশন কমিউনিকেশন ওরিয়েন্টেড লাইনগুলো এখন খুব ভালোভাবে চলছে মার্কেটে। তো আমার মনে হচ্ছিল সেটা করলে ইট উড বি বেটার ফর মাই কেরিয়ার। তার জন্যেই তারপর আমি চেষ্টা করতে থাকি যে যদি নিফটে পাওয়া যায়, তার জন্যে আস্তে আস্তে পড়াশোনা চালিয়ে যেতে থাকি। আর 12-এ যখন আমি উঠি, তখন আমার আই ওয়াজ অলমোস্ট সেট যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়েই পড়বো, আর যদি পড়তে হয় নিফটে থেকেই করবো, অন্য কোথাও থেকে পড়বো না, কারণ নিফটে থেকে বেটার অপশন কিছু হতে পারতো না। তো তখনই স্যারও আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছে। আর আমার মা বাবা থ্যাঙ্কফুলি কোনোদিন আমাকে চায়নি যে আমি অন্য কোনো লাইনে এরকম না যে চাইনি, বাট আমি যেটা চেয়েছি ওটাতেই সাপোর্টটা দিয়েছে। আর আমার মনে হয় সেই সাপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো বাচ্চার পক্ষে পাওয়া। কারণ ক্লাস 11-12-এ আমরা দেখি কারোর হয়তো কোনো একটা আনইউজুয়াল লাইন, যেটা আমরা বলি সো কল্ড, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কোনো লাইনে যাওয়া, সেটা ক্রিকেটার হতে পারে, ফ্যাশন ডিজাইনিং হতে পারে, গানের লাইন হতে পারে, কিন্তু মানুষ ইনসিকিউরিটির জন্য দেয় না। বাট আমার মনে হয় হার্ড ওয়ার্ক আর প্যাশন যদি থাকে, এনি ডে এনিথিং ক্যান ওয়ার্ক ফর এনিওয়ান। তো আমার মনে হয় সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর
সেটার পেছনে যদি মানে বাবা মা অ্যাটলিস্ট সাপোর্টটা দেয় তাহলে এটা খুব ভালো হতে পারে, মানে যে কোনো বাচ্চাকেই। এই যে তুমি বললে যে ইনসিকিউরিটির কারণে, তো এর প্রসঙ্গে আমি তোমার কাছে জানবো যে আমাদের রাজ্যটা তো খুব ছোট একটা রাজ্য, তো এইখানে যদি কেউ ইন্টারেস্টেড থাকে, অনেকে হয়তো ইন্টারেস্টেড থাকে যে আমি পড়বো, কিন্তু ওই সেই ইনসিকিউরিটি যে পড়ে আমার কি হবে, হ্যাঁ, তো আমাদের রাজ্যে কতটা স্কোপ আছে কি মনে করো? আমি আগরতলাতে অনেক স্কোপ আছে ফ্যাশন ডিজাইনিং বা ডিজাইনিং লাইনকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি বলবো না এখন আগরতলাতে সাংঘাতিকভাবে সেই রকম স্কোপ আছে যে সাংঘাতিক কিছু করে নেওয়ার কেরিয়ার পার্সপেক্টিভে, কিন্তু মানে যদি কেউ চায় যে মানে ওই লাইনে যেতে, ইনসিকিউরিটির কথা আমি বলি, আমার মনে হয় বাইরে ফ্যাশন ডিজাইনিং, টেক্সটাইল ডিজাইনিং, কমিউনিকেশন ডিজাইনিং, আরও যে লাইনগুলো আছে প্রত্যেকটার প্রচুর পার্সপেক্টিভ আছে, প্রচুর মানে দিকে মানুষ যেতে পারে। তো তার জন্য যদি কারোর পড়াশোনাটা করতে হয় ওই লাইনে তাহলে তাকে বাইরেই যেতে হবে। মানে আগরতলাতে সেভাবে কোনো জায়গা নেই যেখানে তুমি ওই ফ্যাশন ডিজাইন বা যে কোনো কিছু ওই লাইনের কিছু তুমি পড়তে পারো। তো তার জন্য আর কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, যেখানে হোক কোনো মেট্রোপলিটন সিটিতে ওখানে গিয়ে পড়লে কানেক্টিভিটিটা অনেক বেশি হয়, তো মানে মানুষের সাথে মানুষের কানেকশনটা বাড়ে। তো তোমার যখন তোমার মডেলসদের সাথে, তোমার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, ওখানে তো প্রত্যেকটার আলাদা আলাদা সেকশন হয়, তো প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের মানুষজনদের সাথে যখন তোমার চেনা জানা হতে থাকে, তো চেনা জানা হলে মানে তাদের থেকে হেল্প পাওয়াটা খুব সুবিধাজনক হয়ে যায়। তুমি যদি মানে হার্ড ওয়ার্ক করতে পারো বা প্যাশন যদি তোমার থাকে 100% তুমি ওখানে করতে পারবে, কারণ প্রচুর চাকরি, প্রচুর অপরচুনিটিস আছে। ইভেন এখন তো ফ্রিল্যান্সিং এর টাইম এসে পড়েছে যেখানে মানুষজন চাকরি ছাড়া ঘরে বসে মানুষজন যা মানে যেভাবে মানুষজন কাজ করছে সেটা মানে মানুষজন চাকরিতে বসে মানুষ করতে পারে না। তো আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে মানে ডিজাইনিং এর লাইন বা অ্যানিমেশন বা এনিথিং দ্যাট গোজ অন ক্রিয়েটিভিটি, ওটাতে যাওয়া ইজ এ গ্রেট আইডিয়া যদি মানে সেটাকে একদম প্যাশনেটলি করা যেতে পারে। তো সেটাই মনে হয়। তো এই মানে যেটা হয়েছে কি আমাদের এখানে মানুষের কিন্তু এই বিষয়টা নিয়ে ধারণাটাও ঠিক তেমন ভাবে পরিষ্কার নয়। তো মানে এইভাবে গেলে ধরো এই লাইনটাতে গেলে মানে কি কি কোর্স রয়েছে, হ্যাঁ, বা কি কি অপরচুনিটিস রয়েছে সেই সম্পর্কে যদি একটু বলা হয়। দেখো, প্রথম এনআইডি আর নিফট, এনআইডি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন আর নিফট হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। যদি কেউ ফ্যাশন ডিজাইন বা অ্যানিমেশনের কোনো লাইনে যেতে চায় তাহলে এই দুটো সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি। এনআইডি আহমেদাবাদে আছে, এখন তার আর অনেকগুলো শাখা খুলেছে বিভিন্ন মানে জায়গায়, অন্য সিটিজেও আছে। নিফট এখন প্রায় 18টা শহরে আছে। ইভেন নিফটের কথা হচ্ছিল যে ত্রিপুরাতে মানে নিফটের জন্য এরিয়া স্যাংশন করার জন্য বলা হচ্ছিল, তো মানে গভর্নমেন্টের সেটার কাজও হয়তো চলছে। তো বেসিক জিনিস হলো এনআইডি বা নিফটে যদি কেউ পায় তাহলে ওটা সবচেয়ে বেটার অপশন। আর সেখানে যেই লাইনগুলো আছে যেরকম ফ্যাশন ডিজাইনিং আছে, ফ্যাশন কমিউনিকেশন আছে, টেক্সটাইল ডিজাইন আছে, তারপর অ্যানিমেশনের আলাদা করে কোর্স লাইন আছে, ফিল্ম স্টাডিজের লাইন আছে, মাস কমিউনিকেশনের লাইন আছে। তার মধ্যে ফ্যাশন ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন আর টেক্সটাইল ডিজাইনিংয়ের লাইন অনেকটা মানে কি বলবো অনেকটা স্কোপ আছে এই তিনটে লাইনে। মানে এই তিনটে যদি ডিপার্টমেন্টে কেউ পায়, নিফটের যদি ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন কমিউনিকেশন ডিপার্টমেন্ট পায় সেটা সবচেয়ে ভালো, বিকজ তার কেরিয়ার পার্সপেক্টিভ প্রচুর। মানে তুমি ফ্যাশন ডিজাইনার হতে পারো, তুমি ফ্যাশন স্টাইলিস্ট হতে পারো, তুমি ফিল্মে কাজ করতে পারো, সিনেমা অ্যাক্টরদের জন্য তুমি রিটেল হাউসে কাজ করতে পারো, যেরকম প্যান্টালুন্স, আদিত্য বিড়লা, এরকম প্রচুর আছে ব্র্যান্ড। তুমি মাস্টার্স করতে পারো বাইরে গিয়ে, মাস্টার্স করতে করতে মানুষজন লেকমে ফ্যাশন উইকের মতন থেকে স্টার্ট করে প্যারিস ফ্যাশন উইক পর্যন্ত মানুষজন যায়। আমি নিজে আমার বন্ধু বান্ধবদের দেখেছি মানে প্যারিস ফ্যাশন উইকে ওরা কাজ করেছে শুধু নিফটে পড়তে পড়তে ইন্টার্নশিপের থেকে। তো যেই স্কোপটা নিফট তৈরি করে দেয় সবার জন্য, আমার মনে হয় সেটা অন্য কোনো ইনস্টিটিউট করে দিতে পারে না। তো মানে নিফটে যদি কেউ পায় বা এনআইডিতে যদি কেউ পায় তাহলে আমার মনে হয় দ্য বেস্ট অপশন। আর যদি ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট হয়, সেটা ফ্ল্যাগশিপ ডিপার্টমেন্ট বলা হয়, তাহলে কেরিয়ার পার্সপেক্টিভ প্রচুর, তারপর মানে করার মতো অনেক কিছু আছে। তুমি যদি মানে কোনো জায়গা থেকে তুমি কোনো অপরচুনিটি নাও পাও তাহলেও তুমি যেটা নিজে করতে পারবে, কারণ এখন ফ্রিল্যান্স করার জন্য প্রচুর মানুষ মানে আসে, তো ওরা তুমি প্রচুর ক্লায়েন্ট পাবে যার জন্য তুমি সেই রকম রোজগারটাও তুমি সেভাবে করতে পারবে যেটা তুমি একটা কোম্পানিতে গিয়েও না করতে পারো। তো এই যে তুমি বলছিলে যে নিফটটা বেস্ট অপশন, তো এই নিফটে এডমিশন নিতে গেলে মানে প্রসেসটা কি, বা কোনো এন্ট্রান্স হয় বা কিভাবে হয়?
নিফটের এন্ট্রান্স এক্সাম দিতে গেলে বেসিক্যালি তোমাকে একটা নিফটের একটা নিজেদের একটা এন্ট্রান্স এক্সাম হয়, যেটা নিফট এন্ট্রান্স এক্সাম বলে ওটাকে, ওটা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই হয়। আমাদের সময় ফেব্রুয়ারি থেকে মার্চেই হতো, মানে ভ্যারি করে মার্চ এপ্রিলেও হতে পারে। তো সেখানে 3টে পর্যায়ে 3টে পরীক্ষা। প্রথমটা ক্রিয়েটিভ অ্যাপটিটিউড টেস্ট হয়, তারপর একটা হয় জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, তারপর সিচুয়েশন অ্যাপটিটিউড টেস্ট। তুমি যদি জেনারেল অ্যাপটিটিউড ক্রিয়েটিভ অ্যাপটিটিউড টেস্টে তোমার বিভিন্ন ক্রিয়েটিভিটির উপর কোশ্চেন থাকে, তোমার পেইন্টিং স্কিলস, তোমার ওই মোমেন্টে তোমাকে যদি কোনো একটা মানে ধরো মানে খুব কঠিন একটা মানে সিচুয়েশনে তোমাকে দিল, একটা ডিফিকাল্ট সিচুয়েশন তোমাকে দিয়ে দেবে, বলবে তুমি ওই ডিফিকাল্ট সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে তুমি ঠিক কী করতে পারো, সেটাকে তুমি পেইন্টিংয়ের মানে থ্রুতে তুমি ডিপিক্ট করো। তো মানে এরম টাইপের অনেক টাইপ অফ মানে ভীষণ ক্রিয়েটিভ কোশ্চেন থাকে ওই পরীক্ষাটা। ওই পরীক্ষাটা তোমার প্রথম দিতে হয়। আর তারপর একটা জেনারেল অ্যাপটিটিউড আছে, যেখানে বেসিক জিনিস ম্যাথস, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ওই সব জিনিসপত্রের ওপর সেকেন্ড এক্সামটা হয়। দুটো এক্সামই একদিনেই হয় ওটা। তো ওটা দুটো হাফে হয়, প্রথম হাফে 3 ঘন্টা, তারপর আরও 3 ঘন্টার আরেকটা এক্সাম হয়। ওই দুটো এক্সামের ওপর বেস করে তোমার র্যাঙ্কিং হয়, মানে পুরো অল ইন্ডিয়া র্যাঙ্কিং হয়। অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে ধরো তোমার 2-3 হাজার অব্দি র্যাঙ্কিং যাদের হয় তারা 3 নাম্বার পরীক্ষাটাতে বুঝতে পারে সিচুয়েশন অ্যাপটিটিউড। আর যদি তোমার 3000-এর মধ্যে র্যাঙ্কিং না হয় তাহলে তুমি বেসিক্যালি থার্ড রাউন্ড অব্দি যেতেই পারবে না, মানে তোমার সিচুয়েশন টেস্ট হয়ই না। তো সিচুয়েশন টেস্টে তোমার বসতে হয়, তারপর 3 নাম্বার যেটা হয় সিচুয়েশন টেস্টে বসার পর ওই পরীক্ষাটা হয় ধরো তোমার মে থেকে জুন মাসের মধ্যে। তো মে মাসের দিকে প্রবাবলি জুন মাসের দিকেই হয় ওই পরীক্ষাটা। ওই পরীক্ষাটায় তোমাকে অনেক জিনিসপত্র দিয়ে দেয়, ওই জিনিসপত্রগুলো দিয়ে তোমাকে বলে সেই মোমেন্টেই তোমাকে কিছু না কিছু বানিয়ে দিতে বলে ওরা, তোমার ওটা ওই মোমেন্টেই বানাতে হবে, সেটা তোমাকে আগে থেকে কেউ বলবে না। তো ওই 3টে এক্সামের বেসিসে তোমার একটা র্যাঙ্কিং হয়, অল ইন্ডিয়া র্যাঙ্কিং। অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে তোমার যদি ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে তোমার পেতে হয় তাহলে এক মানে 500 থেকে 600 র্যাঙ্কিংয়ের মধ্যে পেলে তুমি সবচেয়ে বেস্ট সেন্টারগুলোর ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে পেতে পারো। আর না হলেও তারপর যে ডিপার্টমেন্টগুলো আছে নিটওয়্যার ডিজাইন, লেদার ডিজাইন, অ্যাক্সেসরি ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন, ওই ডিপার্টমেন্টগুলোতেও তুমি তারপর তোমার জন্য র্যাঙ্কিং থাকে। বেসিক্যালি নিফটে পেতে গেলে তোমাকে 1 থেকে ধরো 3000-এর মতন র্যাঙ্কিং তোমার করতেই হবে মানে অল ইন্ডিয়াতে। কিন্তু মানে তোমার ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট হলে তাহলে তোমাকে একদম প্রথম দিকে র্যাঙ্কিং করতে হয়। তার জন্য তোমার 6 মাসের মানে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করি, আমি যে মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স নিফটে যখন পড়েছিলাম আমার মনে হয় যে 6 মাস পড়া ইজ এনাফ। তার আগে থেকে তুমি যদি প্র্যাকটিস করো খুবই ভালো, তুমি যদি 1 বছর ধরে প্র্যাকটিস করো, যদি 6 মাসের তোমার কোনো না কোনো প্রফেশনাল কারো থেকে যারা নিফটের জন্য ট্রেনিং দেয়, বিআরডিএস বা বাইরে আরও অনেক ইনস্টিটিউট আছে, আমি বিআরডিএস থেকে করেছিলাম পার্সোনালি, ওদের থেকে প্রফেশনাল ট্রেনিং নিলে তুমি একটা গাইড পাও যে তুমি কীভাবে ওই কলেজটাতে তুমি ঢুকতে পারো। তারপর তো বাকিটা ডিপেন্ড করে যে তুমি কিভাবে তোমার নিজের কতটুকু তুমি মানে ওটার উপর একটা ক্রিয়েটিভিটির ব্যাপার, ক্রিয়েটিভিটি আছে, প্লাস তোমার হার্ডওয়ার্কও ম্যাটার করে ওখানে, সেটার উপর 100%। অনেকটাই লাক থাকে, অনেকটা মানে ওদিনের কোশ্চেন কেরম হচ্ছে সব কিছু, বাট পুরোটা মিলে মানে ওই প্রসেসটা তোমাকে ফলো করতে হবে। এনআইটিতেও সেমই প্রসেস, কিন্তু আমি এনআইটির জন্য বসিনি, কারণ আমি নিফটে চেয়েছিলাম। কিন্তু যারা এনআইটির জন্য বসতে পারে ওটা আরেকটু টাফ, কারণ ওটাতে সিট ভীষণ কম থাকে। মানে নিফটে তো মানে প্রতিটা ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট 32 থেকে 40টার মতো সিট থাকে, কিন্তু মানে এনআইটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 18 থেকে 19টার থেকে বেশি সিট থাকে না। তো ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো কেউ যদি ফ্যাশন ওরিয়েন্টেড লাইনে যেতে চায় বা গ্ল্যামার ফ্যাশন ওগুলো বেশি যায় তাহলে নিফট ইজ দ্য বেস্ট অপশন। কেউ যদি মনে করে ভীষণ ডিজাইনিং করবে তাহলে তার এনআইডি ইজ দ্য বেস্ট অপশন। আপাতত ইন্ডিয়ার মধ্যে তো এই দুটোই বেস্ট অপশন। তো ধরো এই প্রিপারেশনের জন্য তুমি যে বললে যে তুমি মানে কোচিং নিয়েছিলে, তো এটা আমাদের এখানে এর কোনো, আমি এখানে থেকেই করেছি, কিন্তু মানে আগরতলাতে মানে ওরা কোনো মানে এখানে গিয়ে তোমার ফিজিক্যাল কোনো কোচিং সেন্টার ওদের নেই, তোমার অনলাইন কোচিং নিতে হবে। আর অনলাইন কোচিংয়ে ওটা যেভাবে প্রোভাইড করে তোমাকে, আর তুমি যদি নিজেও ঘরে একটু মানে ওগুলোকে মানে রিভিশন দেওয়া, তুমি যদি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস ভীষণ ইম্পর্টেন্ট করা, তাহলে অ্যাটলিস্ট মানে দিনে তোমার 6 মাসের জন্য অ্যাটলিস্ট যদি তুমি 2 ঘন্টা করেও সময় দাও তাহলে নিফট ভীষণ ইজি হয়ে যায়। ক্রিয়েটিভিটি 100% থাকতে হয়, কিন্তু মানে হার্ডওয়ার্কটা ম্যাটার করে 100%। তো ওটা তোমার বাইরে থেকে কি কোর্স নিতে হয়। তুমি কোর্স নাও নিতে পারো, অনেকেই কোর্স নেয় না, কিন্তু মানে কোর্স নেওয়াটাই ইজ এ বেটার অপশন, সেটা আমি সাজেস্ট করি। তোমার তো অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে, তো তোমার অ্যাচিভমেন্ট গুলো সম্পর্কে একটু জানবো। সেই ছোটবেলা থেকেও তুমি আমাদেরকে বলতে পারো, যেহেতু তুমি একদম সেই ছোট্ট বয়স থেকে এই লাইনের সাথে যুক্ত রয়েছো,
কি কি অ্যাচিভমেন্ট রয়েছে তোমার জানবো। আমি প্রথম তো আর্টে মানে অ্যাওয়ার্ড প্রচুর আছে, সেটা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল অনেকগুলো অ্যাওয়ার্ড আছে। তোমরাও মানে যারা দেখেছো মানে হয়তো তোমাদের যারা আর্ট করে তোমাদের ছেলে মেয়ে ওরাও জানে যে আমি তখন ছিলাম। তারপর আমি ডিজাইনিং নিফটে পাওয়ার পর আমি লেকমে ফ্যাশন উইকের জন্য সিলেক্ট হয়েছিলাম। লেকমে ফ্যাশন উইকের আমি ব্যাক স্টেজ করেছি, আমি ক্যালকাটা ফ্যাশন উইকের ব্যাক স্টেজ করেছি। ক্যালকাটা ফ্যাশন উইকে বেসিক্যালি আমি ছিলামও ওখানে, মানে দুটো ব্র্যান্ডের সাথে আমি কাজও করেছি। প্যান্টালুন্সে আমি স্টাইলিস্ট হিসাবে কাজ করেছি। আগরতলাতে তোমরা জানো হয়তো শারদ সুন্দর আর সুন্দরী একটা প্রোগ্রাম করে, ওটা জেবি স্কুল অফ ফাইন আর্টসই করে। ওটার সাথে আমি লাস্ট 8-9 বছর ধরে ওটার সাথে অ্যাসোসিয়েটেড, কারণ আমার বেসিক্যালি আমি ওই শোটাই জিতেছিলাম 2019-এ। তো ওটা একটা বিশাল মানে আমার জীবনের টার্নিং পয়েন্ট বলতে পারি, কারণ শারদ সুন্দর জেতার পর মানে ওই জেদটা আরও বেড়ে গেছিলো যে এই লাইনে কিছু করতে হবে, অন্য কোথাও হয়তো মানে ওই গ্ল্যামারটা না, মানে ওটা অনেকে বলে, আমি শুনেছি যে গ্ল্যামার একবার মানে যদি তোমার আশেপাশে আসে তাহলে ওটাকে হয়তো ছেড়ে আর বেরোনো যায় না। ওটা মানে আমার ক্ষেত্রে সেমই হয়েছে, মানে ওটাকে যদি তুমি একবার যদি তোমার ভালো লাগা স্টার্ট হয় তুমি ওটাকে ছেড়ে কোনোদিন অন্য কোনো লাইনে আর শিফট হতে পারবে না, মানে খুব ডিফিকাল্ট ওটা হওয়া। তো আমার মানে শারদ সুন্দর জেতার পর মানে মনে হয়েছিল যে এই লাইনে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো শারদ সুন্দরও আমি 2বার আমার নিজের ডিজাইনের জামা কাপড় প্রেজেন্ট করেছি। এবার আমার গ্র্যাজুয়েশন শো হলো, তো আমি এখানে ডিজাইন কালেকশন করেছিলাম গিফটে, তো ওটাও করেছি। আমি টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেকগুলো সিনেমার জন্যও আমি ওদের জন্য স্টাইলিং করেছি, ডিজাইনিং করেছি। তো টেলিভিশনেও কাজ করেছি, তৃণা সাহা, তারপর মোনামি, ওদের জন্য কাজ করেছি অনেকবার। তো অ্যাচিভমেন্ট আছে অনেক কিছুই, কিন্তু মানে ভবিষ্যতে আরো অনেক কিছু করতে চাই, তার জন্যই মানে অনেক স্বপ্ন আছে, আর স্বপ্ন থাকলেই এগিয়ে যাওয়া সম্ভব হবে। তো আমাদের রাজ্যে যারা রয়েছেন, ধরো তোমার বয়সী বা তোমার থেকে ছোট, যে করতে চাইছে কিছু কিন্তু ওই সেই ইনসিকিউরিটির ভয়ে সাহস পাচ্ছে না, তাদেরকে তুমি কি বলতে চাইবে? হার্ড ওয়ার্ক করা ভীষণ ইম্পর্টেন্ট। মানে তুমি যদি তোমার ছোট বয়স থেকে ওই জিনিসটা তোমার মা বাবাকেও মানে কনভিন্স করতে পারো, তুমি যদি কিছু অ্যাচিভ করে দেখাতে পারো তোমার ছোট থেকে যে তুমি এই লাইনে কিছু অ্যাচিভ করছি, তাহলে তোমার মা বাবা সেই সাহসটাও পাবে তোমাকে ওই লাইনে পাঠানোর। অফকোর্স মানে এরকম নয় যে মানে সবাইকে অ্যাচিভ করতেই হবে, যদি তোমার ড্রিম থাকে, তোমার প্যাশন থাকে, তাহলে আমার মনে হয় মানে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমি যে লাইনটাকে ভালোই বাসতে পারি না, ওটাতে যদি আমি যাইও, আমি যদি কিছু করার চেষ্টা করি, আমার মনে হয় না খুব বেশি দিন আমার সাকসেস আসা খুব মানে পসিবল। আমি ধরো আজকে আমি ভালোবাসি না বলবো না, বাট আমার ধরো ম্যাথসে আমি খুব একটা ভালো ছিলাম না কোনোদিন, তো আমি যদি আজকে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতেও যেতাম, আমার মনে হয় না আমি এই লাইনে যেভাবে আমার মানে যতটুকু আমার যা আমি পেয়েছি একটু হলেও ওটাও হয়তো আমি পেতাম না ওখানে গেলে। তো আমার মনে হয় তোমার যদি প্যাশন থাকে 100% তোমার প্যারেন্টস তোমাকে সাপোর্ট করে, তোমার কনভিন্স করতে হবে তোমার ওই অ্যাচিভমেন্টগুলো দিয়ে। একবার যদি তুমি ওই লাইনটাতে ঢুকে করতে পারো, আমার মনে হয় তাহলে মানে দেয়ার ইজ নাথিং, মানে তুমি পেছন ফিরে দেখার মতো কিছু নেই, তুমি এগিয়ে যেতেই থাকবে একটা টাইমের পর্যন্ত। আর তোমাকে যে গাইডেন্স দেবে ওখানে মানুষজন, বা তুমি বাইরে গিয়ে যতটা শিখতে পারবে, তারপর আমার মনে হয় ওই লাইনে এস্টাবলিশড হওয়া ভীষণ মানে ভীষণই সহজ হয়েছে, মানে খুব একটা ডিফিকাল্ট না ওই লাইনে হওয়া। হ্যাঁ মানে এবার আমি কিছুই করলাম না, মানে আমার এখন কোনো হার্ডওয়ার্ক নেই, তারপরেও আমি মানে কিছু করে নেবো, সেটা তো হতে পারে না। বাট দেন তোমার যদি একটু ট্যালেন্ট থাকে, তাহলে আমার ট্যালেন্টের কদর করতে পারে মানুষ তো জানে, আমার মনে হয় আগরতলার মানুষও জানে, মানে জাস্ট মানে আগরতলাতে মানুষজন ফিরে আসে না তাই বলে, কিন্তু আমার মনে হয় যথেষ্ট অপরচুনিটিস আছে। অ্যাকচুয়ালি আমি শুধু স্বপ্ন দেখবো কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করব না, সেটা তো হতে পারে না। তো তোমার যে তোমার পছন্দ মতো প্রফেশনে তুমি যেতে পেরেছো, তোমার পছন্দ মতো কাজ করতে পেরেছো, তো এটার জন্য মানে এটার শ্রেষ্ঠ মানে কে তোমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে? আমার মা বাবা এই নিডে, কারণ আমার মনে হয় আমার মানে আমি মানে ভীষণ ভাগ্যবান যে এত মানে সাপোর্টিভ প্যারেন্টস পেয়েছি, কারণ সবাই পায় না অনেস্টলি। মানে অনেকে আমি এরকম অনেকজনকে দেখেছি যাদেরকে মানে মা বাবারাই সাপোর্ট করে না যখন ওই লাইনে যায়, আর সেটা ভীষণ মানে আমি বলছি না সেটা খুব মানে মানে অযৌক্তিক, কারণ মা বাবা নিজের ছেলে মেয়েদের কেরিয়ার সম্বন্ধে অফকোর্স ভাবে, কিন্তু আমার মনে হয় আমার মা বাবা যেভাবে সাপোর্ট দিয়েছে, যেটা আমি চেয়েছি করতে ওটাই সাপোর্ট দিয়েছে, তার জন্য তো মা বাবার ক্রেডিটটা যাই। জয় স্যার, জয়দীপ ভট্টাচার্য, ওনার ক্রেডিট মানে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার গুরু আমাকে প্রচুর 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 হেল্প করেছে প্রত্যেক লাইনে। আর উনি যদি মোটিভেট না করতো
আমার মনে হয় না যে আমি ক্লাস 12 অব্দিও এতদিন ধরে পেন্টিং চালিয়ে যেতে পারতাম, তারপরে এই লাইনে যাওয়ার সেই সাহসটা পেতাম। ইভেন আমার এন্ট্রান্স এক্সামের সময়ও স্যার আমাকে প্রচুর হেল্প করেছিল। আমার পিসো ওরা আমার কলকাতায় ছিল, এতদিন আমি 4 বছর কলকাতায় পড়াশোনা করেছি। আমার মনে হয় ওরা আমাকে প্রচুর সাপোর্ট করেছে ওখানে, কারণ ওরা যদি ওই সাপোর্টটা আমাকে না দিত আমার হয়তো ওখানে থেকে এত কিছু করাটা খুব পসিবল হতো না। তো এদেরকে তো আমার ক্রেডিট দিতেই হবে। আর আমার বন্ধু বান্ধব তো 100%, মানে আমি যখনই কোনো ভালো কাজ করেছি, মানে এরা যেভাবে সাপোর্ট করেছে আমাকে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, সেটা ফিজিক্যালি কোথাও থেকে হোক, আমার মনে হয় সেটা আমি মানে ক্রেডিট না দিয়ে কিছু মানে বলতে পারি না। এখন কি তুমি রাজ্যে রয়েছো বা তোমার ফিউচার কি প্ল্যান রয়েছে? আপাতত আমি পেপারমিন্ট কিডস বলে একটা কোম্পানি, রিটেল ফ্যাশন ডিজাইন হাউস, সেখানে আমি জয়েন করছি পুনেতে পরের মাসের 15 তারিখ। আমার আগরতলাতে নিজের স্টোর, মানে বেসিক্যালি আমার নিজের ডিজাইন হাউস দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু তার জন্য তোমার একটা বেসিক এক্সপিরিয়েন্স দরকার, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স খুবই দরকার। তো কারণ আগরতলাতে যেহেতু খুব মানে ইন্ডাস্ট্রি বলতে সেরকমভাবে কিছু এখনো হয়ে ওঠেনি, তো তোমার আগরতলাতে থেকে কোথাও জব পার্সপেক্টিভ এখনো সেভাবে নেই। তো তোমার যদি নিজের এখানে কিছু করতে হয় তাহলে তোমার বাইরে থেকে ওই একটা মানে হয় না যে একটা এক্সপিরিয়েন্স তোমার নিয়ে ওখান থেকে আসতেই হয়। তো আমার ওটাই আপাতত ওটাই ইচ্ছে যে এখন অ্যাটলিস্ট 1-2 বছর তো মানে ওখানে চাকরি করা, তারপর ধরো যদি আমি মাস্টার্স করা, তারপর আগরতলাতেই মানে খুব ইচ্ছে যে আগরতলাতে আমার মানে স্টোর হোক। অফকোর্স আমি বাইরেও আমার সেটেলমেন্ট, মানে বাইরে আমার স্টোর হোক সেটা সবাই চায়, বা বাইরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি সেটা সবাই চায়, কিন্তু মানে নিজের স্টেটের জন্য করাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এখান যেই স্টেটে তুমি বড় হয়েছো, যে জিনিসগুলো তোমাকে ইন্সপায়ার করেছে, ওই স্টেটকেও তোমার ফিরিয়ে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কিছু হয়ে বাইরে চলে যাওয়াটা ভীষণ মানে ইজি, কিন্তু মানে নিজের স্টেটে এসে কিছু করাটা আমার মনে হয় সবাই করে না। তো আমার সেটা তো অফকোর্স ইচ্ছা আছে। সত্যি এই কথাটা তোমার আমার খুব ভালো লাগলো। সবাই চায় যে বাইরে সেটেল হয়ে যায়, আমার ক্যারিয়ারটাও হয়ে যাক, বাট তুমি মানে স্টেটকে কিছু দিতে চাইছো, তো সেটা কিন্তু মানে খুব ভালো লাগলো আমার কাছে বিষয়টা। তো আমরা এখন আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসে পড়েছি। তো তুমি তোমার নিজের ক্যারিয়ার বা টোটাল এই কোর্সটা সম্পর্কে, তোমার যারা তোমার বয়সী বা যারা ভবিষ্যতে এই লাইন নিয়ে কিছু করতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? আমাকে অনেকে আমি জানি না, আমি যাওয়ার আগেও অনেক মানে নিফটে কেউ আমাদের আগরতলা থেকে আরো মানে অনেকজনই পড়তে গেছে, কিন্তু মানে আমি যাওয়ার পর আমার মনে হয় এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগটা ভীষণ বেড়ে গেছে, মানে যেখানে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে, তো সবাই না জানে যে তুমি মানে কে কি করছে, কোথায় করছে, কোন জায়গায় কি করছে। তো মানে সবাই জানে যে আমি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়েছি, অলমোস্ট সবাই মানে জিজ্ঞেস করে তুমি কি করেছো করোনি। তো আমার মনে হয় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কীভাবে এই লাইনে আসতে হবে। আমার মনে হয় একটাই রাস্তা আছে এই লাইনে আসার, যে ক্রিয়েটিভিটি ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সাথে হার্ডওয়ার্ক চালিয়ে যেতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া কিছু করা সম্ভব না। নিজের প্যাশনকে, আর মানে এরকম হতে পারে যে একটা টাইমে এসে তুমি হেরে গেলে, প্রথমবার তুমি নিফটে পেলে না, বা ধরো তোমার প্রথমবারের টাইম চলে গেল, তার মানে ওটা না যে আমি গিভ আপ করে দেবো। মানে আমি সেকেন্ডবারও ট্রাই করবো, থার্ডবার ইচ্ছে হলে ট্রাই করবো। আমার যদি প্যাশন থাকে তাহলে আমি ট্রাই করতে থাকবো, একটা না একটা টাইমে ওটা ক্লিক করবেই। আর যদি একবার ক্লিক করে যায় তারপর তো মানে পেছনে ফিরে আর তাকাতে হয় না, মানে সব কিছু ভীষণ ইজি হয়ে যায় আর কি এই লাইনে দাঁড়ানো বা এই লাইনে ক্যারিয়ার বানানো। শ্রীদীপ কিছুদিনের মধ্যে পুনে চলে যাচ্ছে, কিন্তু সে রাজ্যে ফিরে আসবে। আমাদের রাজ্যকে ও কিছু দিতে চায়, আর সত্যি এটা আমার খুবই ভালো লেগেছে। তোমার স্বপ্ন বাস্তবায়িত হোক, তুমি তোমার চলার পথে আরো অনেক দূর এগিয়ে যাও, এই শুভেচ্ছাই রইল বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে তোমার জন্য। আর আজকের মতো আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠান এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।